আমার পরিবারে আমি, আমার এক বোন ও এক ভাই রয়েছে। বাবা মার সাথেই থাকি চট্টগ্রাম শহরে। কোভিড শুরু হওয়ার আগে আমরা সকলে শহর থেকে নিজের গ্রামের বাড়িতে চলে আসি। কিছুদিন থাকার মাঝেই কোভিডের ভয়াবহ তাণ্ডব অনেকাংশে বেড়ে যায়। তাই আমরা সিদ্ধান্ত নেই যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রামের বাড়িতেই থাকব। প্রায় 6 মাস অতিবাহিত করার পরে কুরবানি ঈদের কিছুদিন পরে আমার আম্মুর মধ্যে কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করি। যেমন মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যাওয়া, অল্প কথায় অনেক রাগ দেখানো, খাবার রান্না করা না করা এক সমান হয়ে দাঁড়ায়, বাবার সাথে কথায় কথায় ঝগড়া ইত্যাদি। কয়েকদিন এভাবে কাটার পর হঠাৎ একদিন সন্ধ্যায় খেয়াল করলাম আম্মু কাউকে কিছু না বলে একটি চার্জার লাইট নিয়ে বাড়ির ছাদে উঠে যাচ্ছে। ভাবলাম হয়তো শুকোতে দেয়া কাপড় আনতে যাচ্ছেন, কিন্তু পরক্ষণে খেয়াল করলাম 30 মিনিট হয়ে যাওয়ার পরেও আম্মু নিচে আসছেন না। কয়েকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া পেলাম না। ভাবলাম আম্মু হয়তো ফোনে খালাদের সাথে কথা বলছে, তাই ডিস্টার্ব করিনি। কিন্তু 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও একই অবস্থা। এইবার মনে একটু খটকা লাগলো। বাড়ির সামনের দিক থেকে ছাদে দেখার চেষ্টা করে যা বুঝলাম, আম্মু ওই চার্জার লাইটটি জ্বালিয়ে বসে আছে। আম্মু রুমে গিয়ে দেখলাম ফোন তো রুমে, তাহলে আম্মু কেন ছাদে লাইট জ্বালিয়ে বসে আছে, তাও একা? তৎক্ষণাৎ আমি আমার বড় ভাইয়াকে বিষয়টা জানালাম। ঠিক যখনই আমরা উদ্যত হলাম যে আম্মুকে ডাকতে যাব, ছাদে উঠতে যাব, এমন সময় এশার আজানের ধ্বনি কানে আসলো। আর ঠিক তখনই দেখলাম আম্মু নিজ থেকেই ছাদ থেকে নেমে আসলেন। আম্মুকে দেখে কিঞ্চিত ভয় লাগলো মনে, কারণ ওনার চোখের আকার ছিল স্বাভাবিকের চেয়ে বড়। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি এই সময় এতক্ষণ ছাদে কি করছিলে? আম্মু কিছু না বলে বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে নিজের রুমে চলে যায়। আম্মুর এই অস্বাভাবিকতা দেখে আমি ও আমার ভাইয়া তাড়াতাড়ি আমার সেজো খালাকে ফোন করে আমাদের বাসায় চলে আসতে বলি। উনি রাতের মধ্যেই আমাদের বাড়িতে হাজির হন। তারপর খালাকে সব বিস্তারিত বলি এবং আজ রাতটা আমাদের সঙ্গে থাকতে বলি। প্রতিদিনের মতোই আমরা রাতের খাবার খেয়ে যার যার রুমে শুয়ে পড়ি। রাত 2:30টার দিকে আব্বুর চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। মনে হলো আব্বু আমার ভাইয়ের নাম ধরে চিৎকার করে ডাকছে। সবাই দৌড়ে গিয়ে যা দেখলাম তা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতাম না। আমরা দেখলাম আম্মু একটা ছুরি হাতে আব্বুর দিকে তাক করে আছে, আর আব্বু শক্ত করে আম্মুর হাত ধরে আছে। আমরা অনেক কষ্টে আম্মুকে আলাদা করে নিলাম। আমার নম্র সরল আম্মু তখন যেন এক শয়তানের রূপ ধারণ করেছে। চেহারায় তার অগ্নিশিখা, কণ্ঠ অনেক মোটা, শরীরে 3 জনের শক্তি। আম্মুকে খালা আর আমার বোন অন্য রুমে বসিয়ে রাখতে চাইলেও কোনো রকমে তা সম্ভব হচ্ছিল না। আম্মু আব্বুর কোনো কথা শুনছিল না, তাকে সহ্য করছিল না। তারপর আমি আর আমার ভাইয়া খালা মিলে কথা বলে যা বুঝলাম, এটা স্বাভাবিক কিছু না। কিন্তু বরাবরের মতো আমি এসবে এত সহজে বিশ্বাস করলাম না। মধ্যরাত থেকে সময়টা এভাবেই কাটল সবার, নির্ঘুম, ভয়ার্ত। আম্মু কেন জানি বারবার অদৃশ্য কোনো টানে আব্বুকে আঘাত করার জন্য চলে আসছিল। তাই আমি আমার ভাইয়া আব্বুকে বাকি রাতটা আলাদা রুমে পাহারা দিয়ে রেখেছিলাম, যাতে আম্মু খারাপ কিছু করার সুযোগ না পায়। আর সকাল হতেই আব্বুকে আমাদের শহরের বাসায় পাঠিয়ে দেই। পরদিন সকাল, আম্মু ঘুমাচ্ছিল, তাই খালা এই ফাঁকে কোনো এক হুজুরের কাছে গিয়েছিল, কারণ এসব ব্যাপার আমাদের কারো কিছু জানা ছিল না। এরই মধ্যে আম্মু নাকি 1 পাতা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল। আম্মুর শ্বাস আসছিল না দেখে ভাইয়া গিয়ে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসলো। তখন আম্মুর অন্য এক রূপ দেখলাম। উনি কোনো রকমেই ডাক্তারের সামনে যাবেন না। উনি বলেন, আমি তো সম্পূর্ণ সুস্থ, তোমরা কি আমাকে পাগল বানাতে চাচ্ছ নাকি? আর আমি কোনো পুরুষ মানুষের সামনে যাব না। এটা বলে মাথায় ঘুমটা দেওয়ার মতো করে কাপড় টেনে দেয়। আমার আম্মুর নতুন এই রূপ দেখে আমরা হয়ে যাই। ডাক্তার আম্মুকে দেখে বললেন, ওনার মানসিক ভারসাম্য ভালো নেই, ওনাকে মানসিক ডাক্তার দেখান। তারপর ডাক্তার চলে যায়। একসময় আমরা ভাবি এলাকার হুজুরকে ডেকে নিয়ে আসবো, কিন্তু পাড়া প্রতিবেশীদের কথা ছড়ানোর ভয়ে আর ডাকা হয়নি। পরে দুপুরে খালা আবার বাড়িতে আসলো।
তারপর আমাকে নিয়ে কোনো এক কবিরাজের কাছে যেতে চাইলে আমি অপারগতা জানাই, কারণ আমার এসবে বিশ্বাস নেই। তাই খালা আমার ভাইকে নিয়ে গেল কবিরাজের কাছে। তারা সন্ধ্যায় আসার পর জানলাম কবিরাজ হাজিরা দেখার মাধ্যমে বলেছে যে আমার আম্মুকে কাছের কেউ বান মেরেছে বা কালজাদু করেছে, খুব খারাপভাবে। উনি যে আগের দিন সন্ধ্যায় মাগরিব থেকে এশা পর্যন্ত বাড়ির ছাদে ছিলেন, তখন উনি কালো জাদুর প্রভাবেই আত্মহত্যা করতে গিয়েছিলেন, কিন্তু উনি পরহেজগার ও পাক থাকার কারণে ওই দিনের মতো বেঁচে ফিরেছিলেন। না হলে আমাদের মাকে আমরা ওই দিনই হারিয়ে ফেলতাম। এসব শুনে আমার পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা, কারণ যে বিষয়ে অবিশ্বাস করি সে বিষয় নিজের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের সাথে ঘটবে এবং তার নিজ চোখে দেখতে হবে, এটা অনেক কষ্টের। কতটা কষ্টের বলে বোঝানো যাবে না। কবিরাজ 2 দিন পর আম্মুকে নিয়ে যেতে বললেন। এই 2 দিনে ছোটখাটো অনেক ঘটনা ঘটে যায়, যেমন আম্মু কোনো ওয়াক্ত ছাড়া নামাজ পড়তে বসে যায়। নামাজের সময় কেউ ওনার রুমে গেলে উনি তার দিকে তাকিয়ে বিচ্ছিরি রকমের একটা পৈশাচিক হাসি দেয়। সেই হাসির কথা এখনো লিখতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। যে হাসি না দেখলে এর ভয়াবহতা সম্পর্কে বলে বোঝানো যাবে না কখনো। তারপর উনি অনেক আবোল তাবোল কথা বলতো, যেমন আম্মু বলতো, তোর আব্বু বাজার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, ওইগুলো নিয়ে আয়। অথচ আব্বু তখন শহরের বাসায়। আরো বলে, তোর আব্বু রুটি আনতে গিয়েছিল, এখনো আসেনি। এরকম অনেক কথা। আম্মুর দাঁতগুলোর অবস্থা অনেক খারাপ, কালো ছোপ ছোপ দাগ, যেন উনি জন্মের পর দাঁত কখনোই পরিষ্কার করেননি, ঠিক যেরকম আমরা বিভিন্ন হরর মুভিতে দেখতে পাই। সব মিলিয়ে আম্মুর খুব করুণ অবস্থা ছিল। ওনাকে সবসময় চোখে চোখে রাখতে হতো। রাতে আমরা পালা করে ঘুমাতাম, মানে একজন পাহারা দিলে একজন ঘুমাতাম। এভাবেই 2 দিন কেটে গেল। 3 দিনের দিন কবিরাজের কথা মতো জিনিসগুলো নিয়ে খালা আমার ভাইয়া আম্মুকে নিয়ে রওনা দেন। বলা বাহুল্য, আম্মু কোনো ক্রমেই যেতে চাইছিল না, তারপরেও অনেকটা জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। বাকিটা ভাইয়ার কাছ থেকে শোনা। আম্মু বাড়ি থেকে কিছু দূর যেতেই অনেকটা স্বাভাবিক হয়ে যায়। কবিরাজের বাড়ি যাওয়ার পর ওনার অনেক খিদে পায়। গত কয়েকদিন কিছু না খাওয়া মানুষটা এক বসাতেই 4-5 জনের খাবার খেয়ে নেয়। তারপর শুরু হয় আম্মুর বান কাটানোর কাজ। আম্মুকে বসিয়ে ওনার ওপরে জিন হাজির করা হয়। তখন আম্মু এক এক করে অনেক রকম ভয়েসে অনেক কথা বলতে শুরু করেন, যেমন উনি কেন ওনার স্বামীর ওপর ওইরকম ছুরি ধরেছিলেন, কেন রাতে ছাদে গিয়েছিলেন, ওনার কোন ছেলের কখন কোন বিপদ হয়েছিল, এরকম অনেক কিছু। সাথে এটাও বলেন যে খুবই ঘনিষ্ঠ কেউ জায়গার বিবাদের কারণে আম্মুর ওপর এই ঘৃণ্য জঘন্য কাজটা করেছে, এবং যার মাধ্যমে কালো জাদু করেছে সেই জিনের মাধ্যমে একটা তাবিজ আমাদের বাড়ির আঙিনায়, একটা তাবিজ বাড়ির পেছনের দিকে, একটা তাবিজ বাড়ির পাশের কবরস্থানে আছে। তারপর কবিরাজ কি কি করলেন সেটা বলতে গেলে ঘটনা অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, আম্মুর কাজ শেষ করে কবিরাজ ভাইয়াকে ডেকে কিছু হলুদ এবং মোমবাতি দেয়, যা সন্ধ্যায় মাগরিবের পর ঘরের পশ্চিম কোণায় জ্বালাতে হবে, এবং হলুদ পোড়ানো গন্ধ আম্মুর রুমে দিতে হবে। একটি তাবিজ দেওয়া হয় যেটা বাড়ির আঙিনায় কোনো একটি গাছের ডালে এশার আজানের সময় লাগিয়ে দিতে হবে। আরও বলেছে আজকের রাতটা আম্মুকে চোখে চোখে রাখতে, কারণ আজকে রাতে ওই কবিরাজ তার জিন দিয়ে কালো জাদুর তাবিজগুলো উঠিয়ে ফেলবে এবং নষ্ট করে ফেলবে। সবই করা হলো ওনার কথা মতো। সারা রাত আম্মুকে পাহারা দিয়ে রাখা হয়েছিল। মধ্যরাতে আম্মু অনেক ছটফট করেছিল আর শুধু ঘর থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। সকাল হতে হতে কিছুটা স্বাভাবিক হয়ে যান এবং আল্লাহর রহমতে আম্মু সুস্থতা বোধ করেন। কিছুদিনের মধ্যে আম্মু সম্পূর্ণ সুস্থ হয়ে যান, আলহামদুলিল্লাহ। কিন্তু এই কালো জাদুর কারণে আম্মুর শারীরিক এবং মানসিক অনেক ক্ষতি হয়ে যায়, যা কখনো পূরণ করা যাবে না। আর 1 সপ্তাহ পরে এই কালো জাদুর সাথে সম্পর্কিত আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি ওই দিন দুপুরে খেয়ে শুয়েছিলাম এবং মোবাইলে ফেসবুক দেখছিলাম। আমার পা বরাবর একটা জানালা এবং সামনেই বাড়ির আঙিনা। আমার চোখ হঠাৎ জানালার দিকে পড়তে আমি দেখলাম 2টি অবয়ব, একটি সাদা এবং একটি কালো। কোনোটারই নাক, চোখ, কান কিছু নেই। তারা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণের জন্য ভয়ে পাথর হয়ে গেলে একটু পরেই যখন হুঁশ ফেরে তখন এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। যখন আমার সেন্স ফিরে আসে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল।
চোখ খুলে দেখি সবাই আমাকে ঘিরে আছে, দোয়া পড়ছে। এরপর ভাইয়া গিয়ে একজন হুজুরকে নিয়ে আসে। হুজুর এসে আমার মুখে সবকিছু শোনে। হুজুর একটি সুতা দিয়ে আমাকে মেপে দেখে, তারপর কিছু আমল দিয়ে ভাইয়ার সাথে কথা বলে চলে যায়। তারপর আমার তেমন আর সমস্যা হয়নি। ও হ্যাঁ, পরবর্তীতে অন্য কবিরাজের মাধ্যমে আমরা সকলেই জানতে পারি যে এই কালো জাদুর মতো জঘন্য কাজটা আমার নিজের বড় খালা এবং তার ছেলেরা মিলে করেছিল, তা আবার সামান্য একটু জায়গার বিবাদের জন্য। ঘটনাটি হয়তো ততটা ভয়ঙ্কর মনে হবে না। এটা কোনো মাল মশলা সংযোগ করা ছাড়া আমার পরিবার এবং আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। পরিশেষে এটাই বলবো, কালো জাদুর মতো ঘৃণ্য কাজ করে নিজের উদ্দেশ্য হাসিল করার মতো কাজ সম্পূর্ণ আমাদের ধর্মবিরোধী, যা ক্ষমার অযোগ্য। তারপরও আল্লাহ তাদের হেদায়েত দান করুন। কেউ কখনো যাতে কোনো উদ্দেশ্য হাসিল করতে এই পথ বেছে না নেয়, এইটা আমার অনুরোধ। ঘটনাতে কিছু কিছু অংশ বাদ দিয়েছি বেশি বড় হয়ে যাওয়ার কারণে। ধন্যবাদ এই সত্য ঘটনাটা শ্রোতাদের সাথে শেয়ার করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। লিখেছেন গিয়াসউদ্দিন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনাদের ইমেইলের বা আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তোমার শরীরে পাবেন এত কাল ধরে শুনছ, রাধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছে এই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। The old music comes alive.com. The fear returns. ওয়েলকাম ব্যাক। আরো একবার ফিরে আসলাম আপনাদের কাছে। ছোট ছোট ঘটনা, খুব বেশি বড় না। দুই ধরনের ঘটনাই মানুষ পছন্দ করেন, বড় ঘটনাও ছোট ঘটনাও। আমি বলি যে ছোট ঘটনাই সবসময় আসলে পাওয়া যায়, বড় ঘটনা খুব সমস্যা হয় পেতে। যাই হোক, শুরু করছি আরো একটি ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আল্লাহর অশেষ রহমতে আপনি সব সময় ভালোর তলে থাকেন। আমি মোহাম্মদ হাসান শেখ। আমার জন্মস্থান এবং শৈশব দুটোই খুলনা জেলায় কেটেছে। বর্তমানে চাকরির সুবাদে আমি একটি কুরিয়ার সার্ভিসে চট্টগ্রামের শাখাতে কর্মরত আছি। আকস্মিক একটি দুর্ঘটনার কারণে আমার চাকরিটি চলে যায় এবং বর্তমানে আমি বেকার সময় পার করছি। তাই ভাবলাম ঘটনাটা লিখেই ফেলি। ঘটনাটি আমার বাবার মুখ থেকে শুনেছি 2016 অথবা 2017 সালে। বিভিন্ন সমস্যার কারণে ঘটনাটি আর লেখা হয়নি। আমার বাবা যেভাবে বলেছেন সেভাবেই লিখছি। সালটা 1990-91। তখন আমি খুলনা শহরে রিক্সা চালাই। আমি তখনও বিয়ে করিনি। অনেক দিন যাবৎ রিক্সা চালাতে চালাতে আমার সঙ্গে একটা লোকের পরিচয় হয়। ওনার নাম অর্থাৎ ছদ্মনাম রহিম। পেশায় উনিও একজন রিক্সা চালক। ওনার দেশের বাড়ি ফরিদপুর মাদারীপুর অঞ্চলের রাজৈর থানাধীন কোনো একটি গ্রামে। আমি প্রায়ই বাসা থেকে খাবার নিয়ে যেতাম দুপুরে খাওয়ার জন্য। মাঝে মধ্যে ওই লোকটার সঙ্গে আমার খাবার আমি শেয়ার করতাম। এভাবে একদিন দুই দিন করতে করতে রহিম ভাই এবং আমার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একদিন রহিম ভাইয়ের তার বাড়িতে যাওয়ার ইচ্ছে হয় এবং বলেন, আহাব ভাই, আপনিও আমার সাথে আমাদের গ্রামের বাড়িতে চলেন। তো আমিও রাজি হয়ে যাই। বয়স কম, ঘোরাঘুরিরও খুব ইচ্ছা, আরও বাইরের একটি জেলায়, তাই এক পায়ে রাজি হয়ে যাই। কথা মতো একদিন খুলনা থেকে আমরা যাত্রা শুরু করি। আমাদের যাত্রার মাধ্যম ছিল
দুজনের দুটো সাইকেল। আমরা সকাল সকালই খুলনা থেকে রওনা হয়ে যাই। এরপর খুলনা থেকে বাগেরহাট, নোয়াপাড়া হয়ে মোল্লাহাট, গোপালগঞ্জের কাশিয়ানী এবং ফরিদপুরের কিছু অংশ পার হয়ে প্রবেশ করি মাদারীপুর রাজৈর থানাতে। কিন্তু এখানে আসলে কি পথ শেষ? গ্রাম তো আরো অনেকটা ভেতরে। তো সেই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 11টা বেজে যায়, কারণ আমরা যাত্রার মাঝে বিরতি নিয়েছিলাম। পৌষ মাস, শীতকালীন রাতের 11টা মানে বুঝতেই পারছেন অনেক রাত। মেইন রোড থেকে এবার গ্রামের পথ। যদি মেইন রোড দিয়ে যাই তাহলে অতিরিক্ত প্রায় 5.5 কিলোমিটার বেশি ঘুরে যেতে হবে। সারাদিন সাইকেল চালিয়ে এই মুহূর্তে এটা নেওয়া সম্ভব না। তাই রহিম ভাই গ্রামের শর্টকাট বেছে নিলেন। শুকনো মাটির এবড়ো খেবড়ো রাস্তা, আশেপাশে 2-3 গ্রামে মনে হয় বিদ্যুতের কোনো অস্তিত্ব নেই। আসলে তখন এই গ্রামে বিদ্যুৎ ছিল না, জ্যোৎস্নার আলোতে যতটুকু দেখা যায়। রাস্তায় এবড়ো খেবড়ো হওয়ায় দুজনেই হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ বাঁ পাশে নদী। দুজনে গল্প গুজবে আনন্দের সাথে হেঁটে চলেছি। প্রায় 15 থেকে 20 মিনিট ভালোই কাটে। তো এক সময় আমার কানে একটা শব্দ ভেসে আসে। শব্দটা ছিল এরকম: নদীতে মাছ ধরার জন্য কেউ জাল ছুঁড়ে মারলে যেরকম শাঁ করে একটা শব্দ হয়, ঠিক সেরকম। আমি এই বিষয়টা এতটা লক্ষ্য করিনি, কারণ এই শব্দটা মাছ ধরার জালের শব্দ সেটা আমি ভালো করেই জানি। কিন্তু রহিম ভাই বিষয়টা বুঝতে পারে। তখন একবার নদীর দিকে তাকান এবং রীতিমতো অবাক হয়ে যান, কারণ নদীতে জেলে তো দূরের কথা, একটা নৌকাও তখন ছিল না। তাহলে শব্দটা আসছে কোত্থেকে? রহিম ভাই বুঝতে পারে সামনে কিছু একটা হবে, কারণ এটা ওনার এলাকা। উনি এই সমস্ত বিষয়ে আগে থেকে অবগত। রহিম ভাই আমাকে বললেন, আহাদ ভাই, একটা বিড়ি চালান আর আপনি আমার ডান পাশে পাশে আসেন। যার যার সাইকেল ডান হাতে ধরে পাশাপাশি হাঁটছি। রহিম ভাই সাইকেল, আমি এবং আমার ডান হাতে আমার সাইকেল। এক্ষেত্রে আমি 2 সাইকেলের মাঝখানে পড়ে যাই এবং এভাবে অনেকক্ষণ হাঁটতে থাকি। একটা সময় রহিম ভাই বলে, আহাদ ভাই, আপনার বাঁ হাত দিয়ে আমার সাইকেলটাও ধরে থাকেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ধপাস ধপাস করে কিছু নারিকেল পড়ে। আনুমানিক 8টা থেকে 10টা তো হবেই। আমাদের সামনে পেছনে এমনকি সাইকেলের ওপরেও নারিকেল এসে আছড়ে পড়ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের গায়ে একটা নারকেলও কিন্তু পড়েনি। তো বিষয়টা স্বাভাবিকভাবেই নিলাম, ভাগ্য ভালো, এই জন্য হয়তো গায়ে পড়েনি। আরেকটু সামনে যাওয়ার পরে ঘটল একটা বিরল ঘটনা। হঠাৎ ওপর থেকে ধপাস ধপাস করে কিছু ছোট প্রজাতির ফল পড়ে। এবারও একই অবস্থা, আমাদের সামনে পিছনে এমনকি সাইকেলের ওপরেও ফলগুলো পড়ে, কিন্তু আমাদের গায়ে লাগে না। জ্যোৎস্নার আলোতে পরিষ্কার দেখলাম এগুলো সদ্য কাঁচা আম। এবার বিষয়টা আমার মাথায় আটকে যায়। কারণটা কি? এখন তো পৌষ মাস, আর এই সময় কাঁচা আম আসবে কোত্থেকে? বিষয়টা আমার ভেতরে একটা ভয়ের সৃষ্টি করে। আর এটা এমন একটা অবস্থা যেটা শুধুমাত্র আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ। আমি আমটি তুলতে গেলে রহিম ভাই বললেন, হ্যাঁ ভাই, কোনো লাভ নেই, এগুলো নিয়ে আরো লস। তো আমি মনে করলাম রহিম ভাইদের বাসায় হয়তো কাঁচা আম আছে, তাই এত কষ্ট করে রাতে বয়ে নিয়ে যাওয়াটাই লস। হয়তোবা এটাই বুঝিয়েছেন আমাকে। যাক, অবশেষে রহিম ভাইদের বাড়িতে পৌঁছাই। তখন বাজে রাত 2টা। আমার নাকে মুখে যেন একটা ভয়ের ছাপ তখনও ছিল। তো রহিম ভাইয়ের আম্মা বিষয়টা বুঝতে পারে এবং রহিম ভাইকে জিজ্ঞেস করে, তোরা কোন পথ দিয়ে এসেছিস, মেইন রোড না গ্রামের রাস্তা? রহিম ভাই বললেন, গ্রামের রাস্তা। ওনার মা বললেন, সর্বনাশ, সাথে নতুন মেহমান, কোনো সমস্যা হয়নি তো? রহিম ভাই বলে, সমস্যা তো হয়েছিল মা, ঘোর সমস্যা, কিন্তু আমি ওনাকে বুঝতে দেইনি। এই কথাগুলো আমি আড়াল থেকে শুনে ফেলি এবং তৎক্ষণাৎ আবার সেখানে ছুটে যাই। গিয়ে দেখি কোথায় নারকেল গাছ আর কোথায় আম গাছ। গ্রামের পুরো পথটাতে কোনো গাছপালাও ছিল না। ফাঁকা বিলের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে মেইন রোডের দিকে। বিলের মাঝখান বরাবর 3টি তাল গাছ, আর রাস্তার বাঁ পাশে ছিল নদী। নদীর পাড়ে এক পাশে একটি উঁচু জায়গায় মেঝে ইট দিয়ে পাকা করা এবং চারপাশে 4টা রেল লাইনের পাটি খাড়া করে পুঁতে রাখা। বুঝতে আর বাকি রইল না যে এটি একটি শ্মশান। আর গত রাতে আম এবং নারকেলই বা কোথা থেকে আসবে এখানে? এবার বুঝলাম গত রাতে কি ঘটেছিল আমাদের সাথে। তখন আমার মনে পড়ে রহিম ভাই কেন বিড়ি জ্বালাতে বলেছিলেন, কেনই বা আমাকে 2 সাইকেলের মাঝখানে থাকতে বলেছিলেন। আবারও বাড়িতে গিয়ে রহিম ভাইকে জিজ্ঞেস করি, রহিম ভাই,
গত রাতে ওইগুলো কি হয়েছিল? তো রহিম ভাই বলেন, আহাদ ভাই, কালকে যে আমটি আপনি তুলতে চেয়েছিলেন ওটা কোনো আম ছিল না, ওটা অশরীরী শয়তানদের একটা চাল ছিল। আর আমটি যখনই নিচু হয়ে আপনি তুলতেন, আমরা দুজনই তখন মারা পড়তাম। একইভাবে মারা পড়তাম নারকেলের বেলাতেও। আমাদের মারার জন্য 2বার চেষ্টা করা হয়েছে, আর 2বারই আল্লাহর রহমতে আমরা বেঁচে যাই। আর ওরা আমাদের কাছে আসতে পারেনি, কারণ আপনি বিড়ির আগুন জ্বালিয়ে রেখেছিলেন, আর সাইকেলের লোহা তো ছিলই। এসব ঘটনা আমাদের এলাকাতে খুব পরিচিত। এমনিতেই রাতের বেলা আমরা একা একা কেউ ওই পথ দিয়ে হাঁটি না। আজকে হাঁটলাম, ভাবলাম 2জন আছি, ভয় কিসের, তাই শর্টকাট পথটা নিয়ে নিয়েছিলাম। যদি বুঝতে পারতাম এরকম কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, তাহলে আপনাকে নিয়ে এত বড় রিস্ক আমি কখনোই নিতাম না। কষ্ট হলেও প্রয়োজনে 5 কিলোমিটার রাস্তা ঘুরে আসতাম। এটাই ছিল ঘটনা। ভূত.com এবং ভূত FM যেটাই বলেন না কেন, এখানে আমার পাঠানো প্রথম ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। ভুল হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে দয়া করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, এবং আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না। আমি আরাফাত আহমেদ শিমুল, ভূত.com এর একজন মডারেটর। আমি আমার নানার বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি, যে ঘটনাটি আমার মামির সাথে ঘটেছিল। সেই ঘটনার সাক্ষী আমি নিজেও ছিলাম। কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। একদিন মামা আম্মুকে ফোন দিয়ে বলছেন মামি অসুস্থ, দেখে যাওয়ার জন্য। এদিকে আমার SSC পরীক্ষা চলছে, তবু আম্মু পরের দিন নানার বাড়ি চলে গেছেন। তার কিছুদিন পরে আমার SSC পরীক্ষা শেষ হলো, আমিও পরীক্ষা দিয়ে নানার বাড়ি চলে যাই। আমার নানার বাড়ি হচ্ছে ময়মনসিংহ বিভাগের ঈশ্বরগঞ্জ থানার একটি গ্রামে। আমাদের বাড়ি থেকে নানুর বাড়ি যেতে হলে অটো রিক্সা নিয়ে যেতে হয় বাজার পর্যন্ত, তারপরে কিছুটা হাঁটতে হয়। হেঁটে যাওয়ার রাস্তাটা একটি বড় রাস্তা, 2 পাশ দিয়ে শুধু অনেক বড় বড় ঝোপঝাড় আর বাঁশের বাগান। এই রাস্তা দিয়ে একজন মানুষ দিনের বেলাতে যেতেও ভয় পায়। বাজার থেকে বাড়ি পর্যন্ত যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। নানার বাড়িতে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল মামির। আম্মুর মুখ থেকে যা শুনলাম, কিছুদিন আগে মামি তার বাবার বাড়িতে বেড়াতে যান এবং সেখানে অনেক ধরনের মাছ মাংস রান্না করে এবং কিছু পিঠা তৈরি করেন। এই সব রান্না করতে করতে বাড়ি থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে যায়। কোনো এক কারণে ওদিন মামা যেতে পারে নাই, তাই মামির সাথে মামি তার ছোট মেয়েকে নিয়ে একাই চলে আসে। মামি বাজারে গিয়ে রিক্সা খুঁজতে লাগলো। মামির বাবার বাড়িতে যাওয়ার রাস্তাটা অনেক ভয়ঙ্কর। এই রাত হওয়ার ভয়ে কোনো রিক্সাওয়ালাই যেতে চাচ্ছিল না। অবশ্য বেশি টাকা দেওয়ার কথা শুনে একটি রিক্সাওয়ালা রাজি হয়ে যায়। মামি রিক্সা নিয়ে তার বাবার বাড়িতে রওনা দেন। তার বাবার বাড়ি যেতে যেতে রাত হয়ে যায়। একটি বিলের পাশ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে মামির বাবার বাড়ি যেতে হয়। বিলটির নাম হচ্ছে কেইলা বিল। বিলটি নামে সবাই চেনে। ওই বিলের অনেক রহস্যজনক ঘটনা রয়েছে। ওই বিলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে মাছ ধরে। ওই বিলের পাশ দিয়ে রাতে একা কেউ মাছ ধরতে যায় না, যদিও দিনের বেলায় অনেকেই মাছ ধরতে চায়, কিন্তু বেশি গভীরে যায় না। বিলটি অনেক বড় এবং পুরাতন একটি বিল। মামির রিক্সাটি যখন বিলের রাস্তা ধরে কিছুটা পথ যায়, রিক্সা থেকে মাছের তরকারির বাক্সটা পড়ে যায়। রিক্সাওয়ালা আবার সেই বাক্সটি তুলে নিয়ে যাত্রা শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পর রিক্সার ব্যাটারির চার্জ কমে যায়, মানে রিক্সার লাইটের আলো কমে যায়। রিক্সাওয়ালা চিন্তায় পড়ে যায়, এই অন্ধকার রাতে কিভাবে বাকি রাস্তাটা যাবে। তারপরেও রিক্সাওয়ালা যেতে থাকেন। রিক্সাটি একটু সামনে যাওয়ার কিছুক্ষণ পর রিক্সার সামনে দিয়ে একটি বিড়াল দৌড় দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। রিক্সাওয়ালা ভাবল হয়তো মনের ভুল, ভয় না পেয়ে যেতে লাগলো। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আবারও একটি পাখি উড়াল দেয়। এমনভাবে পাখিটি উড়াল দিয়ে মামির চোখের সামনে চলে যায়, মামি আর রিক্সাওয়ালা দুজনে একটু ভয় পেয়ে যায়, সাথে ছোট একটি বাচ্চা। এরপরেও রিক্সাওয়ালা রিক্সার গতি বাড়াতে থাকেন। শুধু যাওয়ার পর রাস্তার পাশে একটি বেল গাছ আর একটি কৃষ্ণচূড়া গাছ ছিল। ওই গাছের নিচে গিয়ে রিক্সাটি থেমে যায়। অনেক চেষ্টার পরও কিছুতেই রিক্সাটি চালানো যাচ্ছিল না। রিক্সাওয়ালা মনে মনে চিন্তা করতে লাগলো আর মামিকে বলতে লাগলো, রিক্সা তো বন্ধ হওয়ার কথা না, 80% চার্জ ছিল। তখন মামি আর রিক্সাওয়ালা অনেক ভয় পেতে শুরু করেন। মামি আয়াতুল কুরসি পড়তে শুরু করেন এবং রিক্সাওয়ালাকে বলেন যা যা দোয়া পারেন পড়তে থাকেন। এভাবে 5-10 মিনিট চলে যাওয়ার পর
ঈশার আজান দেয়। রিক্সাওয়ালা আবার রিক্সাটাকে স্টার্ট দেওয়ার সাথে সাথেই চালু হয়ে যায়। রিক্সাওয়ালা দেরি না করে ফুল স্পিডে রিক্সা চালিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ায়। মামি রিক্সাওয়ালাকে সাথে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে সবার সাথে পুরো ব্যাপারটা শেয়ার করেন। পরে মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে এসে তাদের খাওয়ানো হয় এবং রিক্সাওয়ালাকে তারা বলেন রাতটা থেকে যেতে। ওই দিন আর কিছু হয় নাই। তার পরের দিন ঠিক দুপুরবেলায় মামি টিউবওয়েল থেকে পানি আনতে যান। পানি নিয়ে আসার সময় দেখেন একটা কালো বেড়াল ওনার দিকে তাকিয়ে আছে। মামি তেমন গুরুত্ব না দিয়ে চলে আসেন। এই দিন রাতে মামি বিড়ালটিকে স্বপ্নে দেখেন। একই স্বপ্ন পরপর 2-3 দিন ধরে তিনি দেখেই যাচ্ছেন। আর দিনের বেলায় অনুভব করতে পারতেন তার আশেপাশে কেউ আছে, কেউ যেন তাকে অনুসরণ করছে। এইভাবে আরো 3-4 দিন কেটে যায়। মামি এইসব ঘটনা আর সহ্য করতে না পেরে তার আম্মুকে জানায়। ওনার আম্মু এলাকার মসজিদের একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন বাড়িতে। উনি এসে তেল পড়া, পানি পড়া, তাবিজ এসব দেন। এরপর কয়েকদিন ভালোই কাটলো, কোনো প্রকার সমস্যা নেই। মামি তার বাবার বাড়ি থেকে চলে আসলেন। আসার পর আবারও সেই বিড়ালটি দেখতে পান রাস্তায় এবং অদ্ভুত সেই পাখিটিকেও আবারও তিনি দেখতে পান। বিড়াল আর পাখিটি একসাথে কি যেন খাচ্ছে। ঘটনাটি এখানেই শেষ হলে পারত, কিন্তু না, হলো তার বিপরীত। মামি তার বাবার বাড়ি থেকে আসার 2 দিন পর থেকেই শুরু হলো আসল ঘটনা। মামি রাতের বেলা যখনই বাইরে যায় ওই বিড়াল আর পাখিটিকে দেখতে পায়। বিড়ালটি মামির দিকে এমন ভাবে তাকায়, এটা দেখে মামি চিৎকার দিয়ে ঘরে চলে আসে। যখনই সন্ধ্যা হয় ওই পাখিটি মামির ঘরের চালের ওপর হাঁটাহাঁটি করে, অদ্ভুত ধরনের শব্দ করে। এইভাবে কিছুদিন যাওয়ার পর মামি অনেক ভয় পেতে থাকে। আস্তে আস্তে বাড়ির সবাই জানতে পারে যে এমন একটি ঘটনা ঘটে চলেছে। একদিন মামা আর নানা মিলে বড় মসজিদের হুজুরকে নিয়ে আসেন। হুজুর বাড়ির চারপাশ বন্ধ করে মামির শরীর বন্ধ করে যান। এসব কিছুতে কাজ হয় না। আর এদিকে বাড়ির সবাই দেখতে পায় মামির ঘরের যে ভিতটা ছিল এটা পেছন দিক থেকে খোদাই করা। আমরা সবাই বুঝতে পারলাম ঘরে টাকা পয়সা যা ছিল সেটা নিতে হয়তো চোর এসেছে, কিন্তু না, একই কাজ প্রতিদিন হচ্ছে। আর এই দিকে আস্তে আস্তে মামি অদ্ভুত ধরনের সব আচরণ করতে শুরু করে। মামি সবসময় কান্না করে, চিল্লাচিল্লি করে এবং সে বলে আমাকে মেরে ফেলবে। এবং মামিকে 8-10 জন মিলেও যখন মামি অস্থির হয় তখন ধরে রাখতে পারে না। একজন স্বাভাবিক মানুষের এত শক্তি থাকার কথা না। আমরা সবাই বুঝতে পারি মামির শরীরে কোনো কিছু ভর করেছে। আমরা বড় মসজিদের হুজুরকে ডাকলাম। হুজুর এসে বলেন ওনার শরীরে সত্যি কিছু একটা ভর করেছে, কিন্তু তার পক্ষে কিছু করা সম্ভব না, অন্য কোথাও চেষ্টা করতে হবে। তিনি তেল পড়া দিয়ে যান এবং তিনি বলেন যখনই চিল্লাচিল্লি করবে পানি আর তেল পড়া দিয়ে দিবেন, চুপচাপ হয়ে যাবে। এভাবে 2 দিন চলে গেল, কিন্তু ভালো হুজুর বা কবিরাজ খুঁজে পাচ্ছিলাম না। আমরা সকলে অনেক ভয় আর চিন্তায় পড়েছিলাম। হঠাৎ করে কে যেন একজন মামার কাছে এসে বলল আমার কাছে একজন কবিরাজের ঠিকানা আছে, আপনারা আমার সাথে দেখা করতে পারেন। মামা ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে ওই দিনই বেরিয়ে গেলেন ওই কবিরাজের খোঁজে। বাড়ি হচ্ছে ময়মনসিংহ ফুলপুর পাহাড়ি অঞ্চলে। তার ঠিকানা অনুযায়ী মামা কবিরাজের সাথে দেখা করেন এবং সবকিছু খুলে বলেন। সবকিছু শুনে কবিরাজ বললেন আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে যাব। পরদিন দুপুরবেলায় কবিরাজ আসেন, এসে মামিকে ভালো করে দেখেন। সবকিছু দেখে কবিরাজ মামাকে বলেন একটা খালি রুম দেওয়ার জন্য। রুমে শুধু মামি, মামা আর কবিরাজ থাকবেন। আর বললেন যত কিছু হয়ে যাক মামিকে শক্ত করে ধরে রাখার জন্য। এইদিকে কবিরাজ তার কাজ শুরু করে দিলেন। প্রায় 30 মিনিট পর্যন্ত কবিরাজ তার কাজ করেন এবং মামাকে বলেন ওনাকে খাটে শুইয়ে দিন, আর কিছু জিনিসপত্র লাগবে, আজকে রাতের মধ্যেই কাজটা সম্পন্ন করতে হবে। কবিরাজ মামাকে বলেন 3টা মাটির হাঁড়ি কিনে নিয়ে আসতে, একটি রাজহাঁস, একটি খাসি আর কিছু পিঠা তৈরি করে নিয়ে আসতে। এইগুলি আজকের ভেতরেই লাগবে। কবিরাজের কথা মতো সবকিছু রেডি হয়ে যায়। মামাকে তিনি বললেন একটি হাঁড়িতে মাছ রান্না করে দিতে, একটি হাঁড়িতে হাঁসের মাংস রান্না করে দিতে, আরেকটি হাঁড়িতে পিঠা বানিয়ে দিতে, আর 3টা পান লাগবে। এইগুলো নিয়ে মামা আর কবিরাজ রাত 1টার পর ওই বীরের পাড়ে বেলগাছের নিচে যায়। কবিরাজ মামাকে বলেন হাঁড়িগুলো ওই গাছের নিচে রেখে পেছন দিকে না তাকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওই স্থান ত্যাগ করতে। মামা তাই করলেন। এই কাজ শেষে কবিরাজ মামাকে বলেন একটি পুকুর পাড়ে যেতে। মামা আর কবিরাজ একটি পুকুর পাড়ে যায়। কবিরাজ মামাকে বলেন পুকুরে নেমে ডুব দিয়ে পান 3টি একটি কাঁচের বোতলে রেখে আসার জন্য। মামা আর কবিরাজ মিলে সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে সকাল হয়ে যায়। এরপর থেকে মামির ব্যবহার স্বাভাবিক। এরপর থেকে বড় কোনো সমস্যাও হয়নি এখন পর্যন্ত।
এই ছিল ঘটনা। শোনাবেন আশা করি। আমি শোনালাম, আশা করি আপনাদের সবারও ভালো লেগেছে, আর আমারও ভালো লেগেছে। এরপরে পরবর্তী ঘটনাগুলোতে যাব। এই ঘটনাগুলো আপনারা জানেন যে হয়তো আগেও শুনেছেন বা শোনেননি, বা আবারও শুনতে চান, এমন কিছু ঘটনা শোনাবো এখন। তার আগে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শুনতে পাচ্ছেন সব? Always a big man. যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। নাম লাজিম ইয়াসার জিয়াদ, নরসিংহপুর, আশুলিয়া, সাভার, ঢাকা। এরপরে তিনি তার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছেন এবং তারপরেই তিনি চলে গেছেন মূল ঘটনায়। লিখেছেন, রাসেল ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শুনবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা। রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ লিখছি নরসিংহপুর, আশুলিয়া, সাভার থেকে। অতীতে আপনার ভূত এফএম এবং বর্তমানে ভূত.com এই শোয়ের প্রতি আমার আলাদা আলাদা ভালো লাগা কাজ করে বলতে পারেন, এবং এই শোয়ের আমি একজন পাগল প্রেমিক। এই ভালোবাসা, ভালো লাগা থেকে আমি স্টোরি কালেক্ট করার চেষ্টা করি। এছাড়াও আমি কালো জাদুর একজন ভিকটিম হওয়ায় প্যারানরমাল বিষয়বস্তু নিয়ে বেশ আগ্রহ আমার। এর আগে আমি আরো 3টি স্টোরি ভূত.com লিখে পাঠিয়েছিলাম। হয়তো কোনো কারণবশত স্টোরিগুলো আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, সেই ঘটনাটি আমি আমার একজন বড় ভাইয়ের কাছ থেকে কালেক্ট করেছি। ভাইয়ের নাম মোহাম্মদ আনোয়ার খান। ভাই ঘটনাটি তার নানা বাড়ির মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শুনেছিলেন। সেই ঘটনার সাথে সম্পৃক্ত একটি ভয়ানক ঘটনার ভুক্তভোগী ভাই নিজেই। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আনোয়ার ভাই আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন, বলছেন আনোয়ার ভাই। আমি মোহাম্মদ আনোয়ার হাসান খান। আমি এই জিন, ভূত, প্রেত, আত্মা এইসব বিষয়ে বিশ্বাস করতাম না। আমার ধারণা ছিল এসব বিষয়বস্তু মানুষের বানোয়াট নানান কাল্পনিক কাহিনী। কিন্তু আমার এই ধারণা যে অচিরেই পরিবর্তিত হতে চলেছে তা আমার মোটেই জানা ছিল না। ঘটনাটি আমার সাথে আজকে থেকে প্রায় 25 বছর আগে ঘটে। তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে অলস সময় কাটাচ্ছিলাম। এই অলসতা দূর করতে আমি ভাবি আমি আমার নানা বাড়ি ঘুরে আসব। যেই ভাবা সেই কাজ। পরদিন সকালে আমি ঢাকা থেকে আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার নানার বাড়ি জামালপুর জেলার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে আমি গ্রামের নামটি বলছি না। আমি দুপুর 2টা নাগাদ আমার নানা বাড়ি পৌঁছে যাই। পৌঁছে দুপুরের খাবার খেয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল 4টা নাগাদ আমরা 5 বন্ধু কাশেম, রফিক, শহীদ, কবির মিলে একসাথে আড্ডা দিতে বেরিয়ে পড়ি। আড্ডার এক পর্যায়ে আমাদের কথা শুরু হয় প্যারানরমাল নানান বিষয়বস্তু নিয়ে। শুরুতেই বলেছি আমি এইসব বিষয়ে বিশ্বাস করতাম না। আমার ধারণা ছিল প্যারানরমাল বিষয়বস্তু এসব মানুষের বানোয়াট। যাই হোক, কথার এক পর্যায়ে রফিক ভাই বলে ওঠেন, তোমরা কি বিশ্বাস করো পৃথিবীতে এমন অনেক কিছুর অস্তিত্ব রয়েছে যার কোনো স্বাভাবিক ব্যাখ্যা নেই? এমনও অনেক বিষয়বস্তু রয়েছে যার ব্যাখ্যা পাওয়া অসম্ভব। আমি একটু বিরক্ত হয়ে থাকি। এসব কথা শুনে আমি ওকে বলি, আরে ধুর, এরকম কোনো কিছু হয় নাকি? এসব বিষয় সবই বানোয়াট করা নানান কাহিনী। আমার কথা শেষ হতে না হতেই রফিক ভাই বলে, আমাদের এখান থেকে 1 গ্রাম পরে দক্ষিণ দিকে গেলে সেখানে একটি বিল আছে। বিলটির নাম ঠিকানা আমি বলছি না। লোকমুখে শোনা গেছে বিলটি নাকি অনেক আধ্যাত্মিক অলৌকিক বিষয়বস্তু নিয়ে ঘেরা। অনেক খারাপ কিছুর অস্তিত্ব রয়েছে এই বিলটিতে। লোকমুখে এও শোনা গেছে বিলটির পানি যে একবার স্পর্শ করেছে তারা না হয় মারা গিয়েছে, না হয় তাদের অনেক বড় ক্ষতি হয়েছে। আমি রফিকের কথা শুনে রীতিমতো অনেক বিরক্ত হয়ে যাই। আমার মনের মধ্যে এক প্রকার জেদ চেপে যায়। আমি দেখবই ওই বিলে কি আছে। আমি পরক্ষণেই ওদের 4 জনকে বলি, চল কালকে ওই বিলে মাছ ধরতে যাব, পরে দেখা যাবে কি হয়, সবকিছু প্রমাণ হবে।
প্রথমে রফিক যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। এরপর আমাদের জোড়াজোড়িতে রফিক রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা সকলে সিদ্ধান্ত নিই কালকে বিকেলে আমরা সেই বিলটিতে মাছ ধরতে যাব। যেই ভাবনা সেই কাজ। পরদিন আমরা 5 জন বিকেল 4টা নাগাদ সেই বিলটিতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু যাওয়ার পথে কেন জানি প্রকৃতি আমাদের সাথে বারবার বিরূপ আচরণ করছিল, বাধা দিচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি আমাদের নিষেধ করছে সেখানে যেতে। কিন্তু কে শোনে কার কথা। অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে বিকেল 5টা নাগাদ আমরা বিলটিতে পৌঁছে যাই। বিলটি যে কেউ দেখলে তার গায়ে কাঁটা দিয়ে উঠবে। বিলটির ত্রিসীমানায় কোনো জনমানবের আনাগোনা নেই। বিলটির আশেপাশে কোনো ঘর বাড়ির চিহ্ন মাত্র নেই। আর সূর্যের যে কিরণ বিলটির উপরে এসে পড়েছে, মনে হচ্ছিল সেটা সূর্যের কিরণ নয়, আকাশ থেকে কোনো কালো ছায়া নিচে নেমে এসে পুরো বিলকে আচ্ছন্ন করে রেখেছে। এরকম দৃশ্য দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। আমরাও এর বিপরীত ছিলাম না। আমাদের 5 জনের মনেও এই দৃশ্য ভয় ধরিয়ে দিয়েছিল। রফিক বলতে থাকে, চল এখান থেকে আমরা চলে যাই, এখানে আর বেশি দেরি করা যাবে না, এখন দেরি করলে মৃত্যু অনিবার্য। কিন্তু কে শুনে কার কথা। আমি তো নাছোড়বান্দা। আমি রফিককে বলি, এত দূর যেহেতু এসেই পড়েছি, আজকে আমি দেখেই ছাড়বো কি আছে এখানে। এই বলে আমি মাছ ধরার প্রস্তুতি নিয়ে বিলের পাড়ে নেমে পড়ি। ঠিক তখনই আমার চোখ যায় বিলের পাশে রাস্তার দিকে, যে রাস্তা দিয়ে আমরা এখানে এসেছি। দূর থেকে কেউ একজন দুহাত নাড়িয়ে আমাকে নিষেধ করছে আর চিৎকার করতে করতে বলছে আমি যেন বিলের পানি স্পর্শ না করি। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার দুপা তখন বিলের পানির নিচে। কিছুক্ষণের মধ্যে লোকটি আমাদের সামনে এসে পড়ে। লোকটিকে দেখা মাত্রই আমরা সবাই অবাক হয়ে যাই। তিনি আর কেউ নন, আমাদের মসজিদের ইমাম সাহেব। আর তিনি এখানে কিভাবে আসবেন বা তিনি কিভাবে জানলেন আমরা এখানে এসেছি? আমাদের মনে নানান প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। আমি প্রশ্ন করতে যাব এমন সময় হুজুর অতি রাগান্বিত স্বরে বলে ওঠেন, ওর এত বড় দুঃসাহস! কিভাবে হলো এই সাহস? তুমি এই বিলের পানি স্পর্শ করেছ? আল্লাহ মাফ করুক, জানি না তোমার শেষ পরিণতি কি হবে। হুজুরের মুখে এসব কথা শুনে আমি বিলের পাড় থেকে রাস্তার উপরে উঠে এসে দাঁড়ানো মাত্রই হুজুর কি যেন পড়ে আমার সারা শরীরে ফুঁ দিয়ে দেন আর বলতে থাকেন, আল্লাহ তোমার হেফাজত করুক, আর যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা পরিত্যাগ করতে হবে। এই বলে হুজুর আমাদের নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে আমি হুজুরকে অনেক প্রশ্ন করি, কিন্তু হুজুর আমার কোনো প্রশ্নের উত্তর দেননি। শুধু এটুকু বলেছিলেন, তুমি ঈশার নামাজের পর আমার সাথে মসজিদে দেখা করো, আমি তখন তোমার সব প্রশ্নের উত্তর দেব। হুজুরের কথা মতো আমি ঈশার নামাজের পর হুজুরের সাথে দেখা করতে যাই। মসজিদে গিয়ে দেখি হুজুর আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে দেখে হুজুর মসজিদের মেঝেতে আমাকে বসতে বললেন। এরপর হুজুর আমাকে যা বললেন সে সমস্ত কথা শুনে আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়া দিয়ে উঠেছিল। আনহুল বাবা, কোথায় আছে না, অতিরিক্ত কোনো কিছু ভালো না। তেমনি সাহসী হওয়া ভালো, কিন্তু দুঃসাহসী হওয়া ভালো না। তুমি খুব খারাপ কিছুকে আজ আহ্বান করে জানিয়ে এসেছো তোমাকে ওরা এত সহজে ছেড়ে দেবে না। আজ আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন, আমি সেখানে না গেলে আজ হয়তো তোমার 5 জন বেঁচে ফিরতে পারত না। জানতে চাও সেই বিলের ঘটনা, কি হয়েছিল সেখানে? আমি হ্যাঁ বোধক উত্তর দিলে হুজুর বলতে শুরু করেন, আজ যে বিলটিতে তোমরা গিয়েছিলে আজ থেকে 50 বছর আগে, সালটি ছিল 1972। সেখানে কোনো বিল ছিল না, সেখানে একটি গ্রাম ছিল। মোহাম্মদ আনিসউদ্দিন এবং তার স্ত্রী সেই গ্রামের বাসিন্দা ছিলেন। আনিসউদ্দিনের স্ত্রী একজন পরহেজগার ভদ্র মহিলা ছিলেন। তিনি একদিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না বান্না করতে যান। রান্নাঘরে প্রবেশ করা মাত্রই তিনি খুব অবাক হয়ে যান। তিনি সেখানে দেখেন তার চুলার ভেতর থেকে পানি উপচে পড়ছে। পানির সাথে সাথে চুলার ভেতর থেকে বড় বড় মাছ বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখে তিনি অনেক ভয় পেয়ে যান। পরক্ষণেই তিনি শুনতে পান অদৃশ্য কেউ 7টি মিশ্রিত গলায় বলছে, তুই যত পারিস সেখান থেকে মাছ নিতে পারবি, কিন্তু এই কথা তুই কোনোদিন কাউকে বলতে পারবি না। তুই যদি এই কথা কাউকে বলিস সেদিনই হবে তোদের গ্রামের শেষ রাত। এসব কথা শুনে তিনি লোভে পড়ে যান। তিনি মনে মনে ভাবেন, আমাদের অভাবের সংসার, এখান থেকে কিছু মাছ আমি বিক্রি করব, কিছু মাছ আমরা খাবো। এভাবে করে আমাদের সংসারটাও চলবে, আমাদের খাদ্য চাহিদাও পূর্ণ হবে। সত্যি তো আর বেশি দিন লুকিয়ে রাখা যায় না।
তার স্বামী একদিন লক্ষ্য করেন তার স্ত্রী প্রতিদিনই মাছ রান্না করে, এত মাছ সে পায় কোথায়। তার কাছে এই বিষয়টি বেশ অদ্ভুত লাগে। এরপর তিনি তার স্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সব সময় কথাটি এড়িয়ে যান। কিন্তু এভাবে আর কতদিন চলে? তার স্বামী তাকে নানাভাবে শারীরিক মানসিক নির্যাতন শুরু করে। এরপর তিনি এসব সহ্য করতে না পেরে তার স্বামীকে একে একে বলে দেন। তার স্বামী এসব শুনে বেশ ভয় পেয়ে যান। তিনি ওই রাতেই আমার আব্বার কাছে আসেন। তখন আমার আব্বা ছিলেন এই মসজিদের ইমাম। আমার আব্বার কাছে এসে তিনি আমার আব্বাকে তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনা বলেন। সব ঘটনা শুনে আমার আব্বা তার কাছে কিছু সময় চেয়ে নিয়ে বলেন যে আমি কালকে সকালে আপনাদের বাসায় যাব। সেদিনের মতো লোকটি সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই আব্বা তার পালিত জিনদের মাধ্যমে জানতে পারেন সেই গ্রামে 7টি খবিশ জিনের আবির্ভাব হয়েছে। তারা সেই গ্রামে বাসস্থান বানাতে চায় এবং তারা সেই গ্রামের সকল মানুষকে মেরে ফেলবে। এর ফলে তারা সর্বোচ্চ শক্তির অধিকারী হবে। এর জন্য তাদের একটি পবিত্র শরীরের প্রয়োজন। সে কারণেই তারা ওই মহিলাকে মাছের লোভ দেখিয়েছে। এখন মহিলাটির শরীর তাদের অধীনে। তারা আজকের দিনের অপেক্ষায় ছিল। এ কারণে এতদিন তারা ওই মহিলার শরীরে সুপ্ত অবস্থায় ছিল, যাতে তাদের অস্তিত্বের বহিঃপ্রকাশ না ঘটে। কিন্তু আজকে সেই কৌশী অমাবস্যার রাত, তাদের অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটানোর সঠিক সময়। আজ তারা সেই গ্রামের সব মানুষের বলিদানের মাধ্যমে সর্বোচ্চ শক্তির অধিকারী হবে। আর গ্রামকে রক্ষা করার কোনো উপায় নেই। এতক্ষণে সবকিছু শেষ। এসব কথা শুনে বাবা রাতে গ্রামবাসীর সকলের কাছে এই সকল বিষয় জানান। ওই রাতেই তারা সকলে মিলে ওই গ্রামে যায় এবং সেখানে গিয়ে যা দেখে, সেই দৃশ্য দেখার জন্য তারা মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিল না। তারা দেখে সেই গ্রামের কোনো ছিটে ফোঁটা নেই। সেখানে বিশাল বড় এক বিল তৈরি হয়েছে। ওই দিনের পর থেকে সেই বিলের আশেপাশে কোনো মানুষ যেত না। আর যারাই সেই বিলের পানি একবার স্পর্শ করত, তারা হয় পাগল হয়ে গিয়েছে, না হয়তো মারা গিয়েছে। এই পর্যন্ত সেই বিলে 8 জনের লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এই বলে হুজুর তার কথা শেষ করেন। এরপর হুজুর আমাকে একটি তাবিজ দেন এবং আমাকে বলেন এই তাবিজ যেন আমি সবসময় আমার কাছেই রাখি। এরপর আমি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে মসজিদ থেকে বাসায় চলে আসি। লিসেনার, কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? হ্যাঁ, ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাটির সমাপ্তি এখানে ঘটেনি। ঘটনার মূল টুইস্ট এখনো বাকি। তবে শুনতে থাকুন ধৈর্য ধরে। হুজুরের মুখে কথাগুলো শুনে আমার শরীরে রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার উপক্রম। বিশ্বাস করেন, সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম ভয় কি জিনিস। সেদিন রাতে মসজিদ থেকে আসার সময় আমি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করি। কেউ আমার পেছন পেছন আসছে, কিন্তু আমি পেছনে তাকালেই কাউকে দেখতে পাই না। এরপর আমি বাড়ি চলে আসি। সেদিন আমি কাউকে এই বিষয়ে কোনো কিছু বলি না। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। বিপত্তিটা ঘটে রাতেই। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি অদৃশ্য কেউ আমাকে বলছে, কিরে, আমাদের অস্তিত্বের প্রমাণ চেয়েছিলি তুই, তবে দেখ এখন কি করি। এসব কথা শুনতে শুনতে ভয়ানক দুর্গন্ধ আমার নাকে ভেসে আসে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি যা দেখি, সেই দৃশ্য কোনো মানুষ দ্বিতীয়বার দেখতে চাইবে না। আমি দেখি আমি সেই বিলের পাশে রাস্তায় শুয়ে আছি। তখন আমার আর বুঝতে বাকি রইল না আমার সাথে আজ কি হতে চলেছে। পরক্ষণেই আমার পেছন থেকে ভয়ানক কিছু শব্দ শুনতে পাই। আমি পেছনে তাকানো মাত্র আমি দেখি ভয়ানক 7টি বিশাল দেহী কুকুর, যাদের চোখগুলো সাদা ফ্যাকাশে বর্ণের, আমার দিকে এগিয়ে আসছে। এসব দেখা মাত্রই আমি দিশেহারা হয়ে দৌড়াতে শুরু করি। সেই প্রাণীগুলো আমাকে তাড়া করতে শুরু করে। আমি এভাবে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে মসজিদে আবিষ্কার করি। মসজিদে গিয়ে আমি দেখি আমার নানা, মামা এবং আমার হুজুর আমার সামনে দাঁড়িয়ে আছেন। নানা আমার জ্ঞান ফিরে এসেছে দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি আমাকে জড়িয়ে ধরে বলতে থাকেন, কেন নানা ভাই তুমি সেখানে গিয়েছিলে? কেন কেন তুমি নিজের ক্ষতি ডেকে আনলে? আমরা 3 দিন আগে সেই বিলে অজ্ঞান অবস্থায় পেয়েছি তোমাকে। 3 দিন যাবৎ হুজুর তোমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তোমার জ্ঞান ফিরছিল না। অনেক চেষ্টার পর তোমার জ্ঞান ফিরেছে। এসব কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এরপর হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল। আমি আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা হুজুরকে বলি। এরপর হুজুর বলেন, তোমার জীবনে ঝুঁকি রয়েছে। ওরা তোমার প্রতি প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে। আমি জানতাম তোমার সাথে অনেক খারাপ কিছু হবে, সেজন্যই আমি তোমাকে সেদিন তাবিজ দিয়েছিলাম।
সে তাবিজের জন্যই তুমি এখন পর্যন্ত বেঁচে আছো। তাই সে রাতেই ওরা তোমাকে বেড়ে ফেলতো। আজ মাগরিবের নামাজের পর আল্লাহ যদি আমাকে শক্তি দেন, তাহলে আমি তোমার সমস্যার সমাধান চেষ্টা করব। এই বলে হুজুর আমার নানাকে কিছু জিনিস প্রস্তুত রাখতে বলেন, যেমন 7টি কাঁচের গ্লাস, 7টি কালো কাপড়ের টুকরা এবং একটি কালো ছাগল। এরপর হুজুর তার কথা মতো মাগরিবের নামাজের পর আমাদের বাসায় আসেন। হুজুরের কথা মতো নানা সব জিনিস প্রস্তুত রেখেছিলেন। এরপর হুজুর নানাকে 7টি গ্লাসে পানি নিয়ে আসতে বলেন এবং ছাগলটিকে উঠোনের মাঝ বরাবর বেঁধে আসতে বলেন। হুজুর আরো বলেন, আমি যখন বলবো নাকি আপনি কালো কাপড় দিয়ে গ্লাসের মুখ ভালো করে বন্ধ করে আটকে দেবেন। এরপর হুজুর আমাকে নিয়ে আসেন, বসেন। হুজুর কিছু একটা পরে আমার গ্লাসে ফু দেন। সাথে সাথে আমার বাসার চারিদিকে ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের সাথে সাথে শুরু হয় ভূমিকম্প। হুজুর এসবে কর্ণপাতই করেন না। আমাকেও তিনি নিষেধ করে দেন আমি যেন শয়তানের কোনো ফাঁদে পা না দেই। যত যা কিছু হয়ে যাক, আমি যেন আসন ছেড়ে না উঠি। এরপর হুজুর একে একে 6টি গ্লাসে ফু দেন। যখন তিনি 7ম গ্লাসে ফু দিতে যাবেন, এমন সময় ভয়াবহ দুর্গন্ধে আমার দম বন্ধ হবার উপক্রম হয়। পরক্ষণে লক্ষ্য করি ঘরের এক কোণায় 7টি কালো অবয়ব দাঁড়িয়ে। তারা কর্কশ গলায় বলছে, যে আমাদের অস্তিত্বের প্রমাণ চেয়েছে, তাকে গ্রহণ করতে হয়েছে মৃত্যু। এসব কথা শুনে আমি নিস্তেজ হতে থাকি। সাথে সাথে হুজুর আমাকে ধমক দিয়ে বলেন, তোমাকে না বলেছি শয়তানের ধোঁকায় পড়বে না? মনে সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। শয়তান যত শক্তিশালী হোক, কিন্তু আল্লাহর রহমত যদি থাকে, শয়তান মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে হুজুর বিভিন্ন আয়াত পড়ে 7ম গ্লাসে ফু দেন এবং আমার নানাকে বলেন কালো কাপড় দিয়ে গ্লাসের মুখ ভালোভাবে আটকে দিতে। পরক্ষণেই আমি লক্ষ্য করি গ্লাসের পানি কালো বর্ণ ধারণ করেছে। এরপর শুরু হয় হুজুরের সাথে শয়তানের যুদ্ধ। হুজুর কর্কশ গলায় বললেন, তোরা যা চাস তা আমি কোনোদিন দিব না। এই বলে হুজুর পুরো বাকরুদ্ধ হয়ে যান। শুধু অপলক দৃষ্টিতে গ্লাসগুলোর দিকে তাকিয়ে থাকেন। দেখে মনে হচ্ছিল তিনি চোখে চোখে কথা বলছেন, আর কিছুক্ষণ পর পর হুজুর গ্লাসগুলোতে ফুঁ দিচ্ছিলেন। সাথে সাথে সেখান থেকে ভয়ানক আর্তচিৎকার ভেসে আসছিল। এভাবে 1 ঘন্টা পেরিয়ে যায়। হঠাৎ সেই 7টি গ্লাস ভেঙে যায়। সাথে সাথে আশেপাশের পরিবেশ একদম নীরব হয়ে যায়। পরক্ষণে আমি খেয়াল করি হুজুর কেমন যেন নিস্তেজ হয়ে পড়লেন। এরপর হুজুরের জ্ঞান ফিরলে তিনি বলেন, তোমার সমস্যার সমাধান হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। আমি ওই শয়তানদের বিভ্রান্ত করে দিয়েছি, যার ফলে তোমাকে ভেবে তারা উঠোনে বেঁধে রাখা ছাগল নিয়ে গেছে। আমি যে বিলের আশেপাশে কোনোদিন যাই নাই, সেখানে গেলে অনেক বড় ক্ষতি হবে। ওই দিনের পর থেকে আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। এরপর থেকে আমি আজ পর্যন্ত আমার নানা বাড়ি যাইনি। এই বলে আনোয়ার ভাই তার ঘটনা শেষ করলেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আমাদের ওপর। এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যার কোনো স্বাভাবিক ব্যাখ্যা নেই। রাসেল ভাই, আপনার কাছে অনুরোধ, ঘটনাটি ভালো লাগলে লিসনারদের পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। লাজিম ইয়াসার জিয়াদ, ঠিকানা। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটি থেকে যে কোনো নোটিফিকেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না। আমি তার ভাষাতেই বলার চেষ্টা করছি। সালটা আমার ঠিক মনে নাই। আমরা আমার বন্ধু বান্ধবীদের সাথে অনেক আড্ডা দিতাম, অনেক মজা করতাম আমরা। কতই না ভালো লাগতো তখন। সো আমার বান্ধবী ছিল, আমার বান্ধবীর নাম শম্পা। সো আমরা দুইজন মিলে অনেক মজা করতাম, অনেক আড্ডা দিতাম। এবং আমার ভাগনা ছিল, মানে আমার ভাগ্নি ছিল, নাম হচ্ছে আলামিন। আমরা এই 3জন এত ক্লোজ ফ্রেন্ড ছিলাম যে আগের থেকেই আমরা অনেক মেলামেশা করতাম। সো একদিন যেটা হয় সেটা হচ্ছে যে আমি আর শম্পা চিন্তা ভাবনা করি যে দোকান থেকে একটা সিগারেট কিনে নিয়ে এসে খাবো। সো যে কথা সেই কাজ, দোকানে যাওয়ার পরে একটা সিগারেট কিনি আমার চাচারই দোকান থেকে। সো সিগারেটটা কেনার পরে যেটা হয় সেটা হচ্ছে আমার বাবা দেখে ফেলে। সো দেখে ফেলার পরে আমরা দৌড় লাগাই এবং দৌড় দিতে 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 হঠাৎ করেই হুচুট খেয়ে পড়ে যাই। এবং হুচুট খেয়ে পড়ে যাওয়ার পরে আমার বাবার কাছে চলে যাই এবং আমার বাবা আমাকে প্রচুর পরিমাণে গালি দিতে থাকে। বলে, তুই এখানে এসব করছিস কেন? তো ছোট বয়সে যদি এই কাজ করিস তাহলে তো বড় হয়ে তোর অসুবিধা হয়ে যাবে, তুই তো মারা যেতে পারিস। কারণ তুই তো জানিস ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। সো কেন করেছি সেটা বল।
তারপরে আমি বললাম, হ্যাঁ বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি আর আমি আর জীবনে এটা করব না। তারপরে বলে, নেক্সট টাইম যদি তুই এটা করিস তাহলে আমি তোকে একদম মেরে ফেলবো। বলে, আচ্ছা সমস্যা নাই, আমি আর খাবো না। সো এরকম করে আমার ভিতরে জিদ লুকিয়ে থাকে, তেমন নেশা একদম ছটফট করতে থাকি আমি। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সো তারপরে আমি কি করলাম, আমার সেই বান্ধবীকে ডাক দিলাম, নাম হচ্ছে শম্পা। শম্পা, এই শম্পা, আয়, দোকানে যাব। রাত তখন বাজে 10টা। দোকানে যাই এবং দোকানে যাওয়ার পরে খালেক কাকার কাছে জিজ্ঞেস করি, আচ্ছা আপনার দোকানে কি সিগারেট আছে? খালেক চাচা বলে, হ্যাঁ সিগারেট আছে। তারপরে খালেক চাচা আমাকে সিগারেট দেন, বলে যে তোর বড় ভাইয়া হয়তো খাবে, এর জন্য দিয়ে দেন। কিন্তু খালেক চাচা জানতো না যে সেই সিগারেট গুলো আমি খাবো। সো নিয়ে আসি বাসাতে, নিয়ে আসার পরে আমি খেয়ে ফেলি। খেয়ে ফেলার পরে সেই বাসনা, যে গন্ধটা আমার বাবার নাকে গিয়ে পৌঁছায়। তারপরে আমার বাবা আমাকে প্রচুর পরিমাণে ধমকাতে থাকে। তারপরে আমি চিন্তা ভাবনা করি যে আমি বাসায় থাকবো না, আমি চলে যাব, আমি নিরাপদে একটা স্থানে চলে যাব, আমার আপুর বাসাতে চলে যাব। যে কথা সেই কাজ, আমি আমার শম্পা বান্ধবীকে ডাকি এবং ডাকার পরে তাকে বললাম, চল যাই। বলে, কোথায়? বললাম, আমার বড় আপুর বাসাতে যাই, চল। বলে, আচ্ছা বড় আপুর বাসাতে তো যাব, কিন্তু আমার তো ব্যাগপত্রগুলো গোছাতে হবে, তাই না? বলে, হ্যাঁ ব্যাগপত্র গুছায় নাও। তারপরে ব্যাগপত্র শম্পার আমি গুছিয়ে ফেলি। গুছিয়ে ফেলার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমার বাসার বিবরণটা দেই। আমার বাসাটা অনেক বড়, গ্রাম অঞ্চলে থাকি আমরা। সো আমার বাসার সাইডে, পশ্চিম সাইডে কবরস্থান রয়েছে এবং কবরস্থানের কাছ দিয়ে যদি আমি যাই তাহলে আমার বাবা দেখতে পারবে না। আর রাস্তা দিয়ে যদি আমি যাই, দোকানপাটের কাছ দিয়ে যদি আমি যাই, তাহলে আমার বাবা দেখে ফেলতে পারে। কারণ আমার বাবা যদি নাও দেখে তাহলে আহ যে দোকানদার রয়েছে সেই দোকানদার গুলো তো দেখতে পারে। সো আমরা সেখান দিয়ে যাই না, আমরা ভাবলাম যে কবরস্থানের কাছ দিয়ে যাব। যে কথা সেই কাজ, কবরস্থানের কাজ দিয়ে আমরা যাচ্ছিলাম। কবরস্থানটা আনুমানিক অনেক বড়। সো আমরা কবরস্থানের ভিতরে চলে যাই, কারণ সেই রাস্তাটা কবরস্থানের ভিতর দিয়ে গিয়ে মেইন রোডের উপরে উঠবে। আগেই বলে রাখছি রাসেল ভাই, যে আমার বাসা থেকে আমার আপুর বাসা যেতে প্রায় 10 কিলোমিটারের রাস্তা। রাত তখন বাজে 1টা। সো কি করব কিছুই বুঝতে পারছি না। আমার আপুর বাসাতে তো আমাকে যেতেই হবে, কারণ আমি যদি বাসায় আবার যাই তাহলে আমার বাবার বকুনি খেতে হবে। সো আমি সেই কবরস্থানের ভিতর দিয়ে যাচ্ছি। কবরস্থানের ভিতর দিয়ে যেতে 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 হঠাৎ করে আমার পায়ে হুচুট খেয়ে পড়ে যাই এবং পড়ে যাওয়ার পরে আমি প্রচন্ড পরিমাণে ব্যথা পাই এবং ব্যথা পাওয়ার পরে আমি এগিয়ে যাচ্ছিলাম। মনের ভিতরে জেদ আরো বেঁচে আরো আরো মানে চড়ে বসলো। তারপরে আমি আরো জোরে জোরে যাচ্ছিলাম। আমি ভাবছিলাম যে আমি এখান থেকে যদি পার হয়ে যাই তাহলে আমি আবার উঠে যেতে পারি মেইন রাস্তায়। আর মেইন রাস্তায় যদি আমি যাই তাহলে অনেক ভালো হবে, কারণ ওখান দিয়ে আমি হেঁটেই আমার আপুর বাসাতে চলে যাব। শম্পাকে আমি বলি যে তুই কি কোনো ভয় পাচ্ছিস? শম্পা বলে, না আমি কোনো ভয় পাচ্ছি না। তারপরে আমি সেই কবরস্থানের কাছ দিয়ে যেতে থাকি। কবরস্থানের কাছ দিয়ে প্রায় আমি 30 মিনিট আধা ঘন্টা হাঁটতে থাকি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সত্য রাসেল ভাই, আমি একটুকু সামনে এগোতে পারছি না। মনে হচ্ছে যে আমি এই গোলক ধাঁধার ভিতরে আটকে গেছি। যেখান দিয়ে যাচ্ছি মনে হচ্ছে এক জায়গায় এসে পড়ছি, কিছুই বোঝা যাচ্ছে না। চারিদিকে বাঁশ ঝাড় রয়েছে। একটা বড় বুড়ো বুড়ো বট গাছ রয়েছে। আমি মনে মনে ভাবলাম যে এই বট গাছের নিচে গিয়ে একটু বসে পড়ি, কারণ আমার গা হাত পা দিয়ে একদম ঘেমে ভিজে গেছে। তারপরে আমি বট গাছের কাছে যাই। বট গাছের কাছে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে পিছন থেকে অনেক জোরে জোরে আওয়াজ আসছে, কিন্তু এই আওয়াজগুলো কিসের আমি আওয়াজগুলো আনুমানিক করতে পারছিলাম না। আমি পিছনের দিকে তাকাই। তাকানোর পরে আমি যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখতে পাই যে আমার পিছনে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে রয়েছে এবং অবয়বটাকে দেখে আমি ভাবলাম যে হয়তো কেউ একজন রয়েছে, কারণ আমি আগের যুগের সাহসী একজন নারী ছিলাম। সো তারপরে আমি সেখান দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পরে সেই চাচাকে জিজ্ঞেস করি, চাচা
আপনি এখানে এত রাতে কি করেন? রাত তো 10টা বাজে। বলে, আমি এখানে আগে থেকেই থাকি, সারা জীবন হয়ে গেল এখানে থাকতে থাকতে। বলে, আমি বললাম, সারা জীবন হয়ে গেল মানে আপনি কি বলছেন? বলে, হ্যাঁ, আমি ঠিক বলছি। তুমি একটা কাজ করো, তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি এখান থেকে চলে যাও। বললাম, কেন? আমি এখান থেকে চলে যাব কেন? হ্যাঁ, আমি আমার আপুর বাসাতে যাব। প্লিজ আমাকে একটু রাস্তা দেখাতে পারবেন যে এখান থেকে মেন রোডে কিভাবে যাব? সে লোকটা বলে, না, তুমি এখানে এসে তো পড়েছ, কিন্তু এখান থেকে আর তুমি যেতে পারবে না। বললাম, কেন? আমি এখান থেকে যেতে পারবো না কেন? তারপরে সেই লোকটা বলে যে, তুমি একটা গোলক ধাঁধার ভিতরে ঢুকে পড়েছ, তুমি আর এখান থেকে বেরোতে পারবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যতই দৌড়ি পারো না কেন, তুমি ঘুরে ঘুরে এই একই জায়গায় এসে পড়বে। কখনো তুমি মেন রাস্তার উপরে যেতেই পারবে না। তারপরে আমি বললাম, মেন রাস্তার উপরে যেতে পারবো না মানে? আপনি একটা কথা বললেন, এই দেখুন আমি এখনই মেন রাস্তার উপরে যাব। শম্পাকে বললাম, চল আমার সাথে চল। তারপরে আমি তার সাথে যেতে 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 হঠাৎ করেই আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে যে আমি হুসুটকে কবরের ভিতরে পড়ে যাই, এবং কবরের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি যেটা ফিল করতে থাকি সেটা ফিল করার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছিল যে আমার একদম পুরো শরীর একদম ঘেমে ভিজে গেছে। ঘেমে ভিজে গেছে যে এটা তো স্বাভাবিক বিষয়, কারণ দৌড় পাচ্ছি অনেকক্ষণ সময়। তারপরে আমি যেটা ফিল করি, আমার হাতের সাথে মনে হচ্ছে যে আমার মাথার খুলি, মানে ওই কঙ্কাল মাথার খুলি আমার হাতের সাথে রয়েছে। আমি চিৎকার করে উঠি, এবং চিৎকার করে উঠার পরে আমি কবরস্থান থেকে উপরে উঠি, এবং উপরে উঠার পরে আমি যত জোরে দৌড় দিচ্ছি না কেন, বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এত জোরে দৌড় দিচ্ছি কিন্তু মনে হচ্ছে যে আমি স্লো মোশনে যাচ্ছি। আমার মুখ থেকে একটু আওয়াজ বের হচ্ছে না। আমি জোরে জোরে করে শম্পা শম্পা বলতে থাকি, কিন্তু কোনো রেসপন্স পেলাম না, কোনো কিছুই আসছিল না। মনে হচ্ছিল যে আমি একদম শেষ হয়ে গেছি। তারপরে আমি সেখান থেকে দৌড়ে 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 ক্লান্ত হয়ে বসে পড়ি। সেখানে বসে পড়ার পরে আমি আরো সামনে যাই। সামনে যাওয়ার পরে আমি আরো একটা গর্তর ভিতরে পড়ে যাই, এবং গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি উঠে পড়ি। উঠে পড়ার পরে আমার পায়ের মনে হচ্ছিল একদম পুরোপুরি ভাবে মচকে গেছে। আমি আরো জোরে দৌড় লাগাই। আমি দৌড় লাগাতে লাগাতে হঠাৎ করে আমি মেন রাস্তার উপরে উঠে পড়ি। মেইন রাস্তার উপরে উঠার পরে আমি যেটা দেখতে পাই সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই যে আমি সবেমাত্র সেই কবরস্থানের ভিতরে প্রবেশ করেছি। কিভাবে সম্ভব? কবরস্থানের ভিতরে আমি সবেমাত্র প্রবেশ করেছি। আমি আমার ফোনের দিকে তাকাই, এবং তাকানোর পরে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ঘড়ির কাঁটা একদম স্টপ হয়ে গেছে। রাত 10টা 33 বাজে, রাত 10টা 33 বেজে রয়েছে। এদিক ওদিকেও যাচ্ছে না ঘড়ির কাঁটা। আমি শম্পাকে বললাম, হয়তো আমার ঘড়ির কাঁটা নষ্ট হয়ে গেছে, ঘড়িটা নষ্ট হয়ে গেছে, দেখতো দেখতো তোর মোবাইলে কয়টা বাজে? সে বলে, 10টা 33 বেজে রয়েছে। তারপরে আমরা আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠি, এবং চিৎকার করে উঠার পরে আজানের ধ্বনি শোনা যায়। আমরা আনুমানিক 4-5 ঘন্টা ধরে সেখানেই ছিলাম। আমি বিশ্বাসই হচ্ছিল না যে আমি কিভাবে সেখানে ছিলাম। যখন ফজরের আজানটা দিয়ে দেয় তখন আমি সেই মেন রাস্তার উপরেই বসে রয়েছি। তারপরে আমি আমার আপুর বাসাতে যাব। হঠাৎই হেঁটে দেওয়ার পরে আমি আমার আপুর বাসাতে যাব। আনুমানিক 6টা বেজে যায়। সকাল 6টা বেজে যাওয়ার পরে আমি একটা গাড়ি দেখতে পাই যে গাড়িটা আসছে আমার কাছে, এবং গাড়ির উপরে আমি উঠে বসি। গাড়ির উপরে উঠে বসার পরে আমি চলে যাই আমার আপুর বাসাতে। আপুর বাসাতে আসার পরে আরো সমস্যা হয়ে যায়। সেটা হচ্ছে যে আমি রাতে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি, এবং স্বপ্নতে এসে ওই যে সাদা অবয়বটা, সেই অবয়বটা আমাকে বলছে, ওখানে গিয়ে তুই ঠিক করিসনি, তোর ভাগ্যটা ভালো ছিল যে খুব তাড়াতাড়ি ফজরের আজান দিয়ে দিয়েছিল, কারণ তোকে ওখান থেকে কেউ বাঁচাতে পারতো না। আর দেখ, তোর বান্ধবী শম্পা, ও কিন্তু কোনো কিছুই ফিল করতে পারেনি, শুধুমাত্র তুই ফিল করেছিস। ও শুধু তোর সাথেই ছিল। ও তোকে অনেকবার বলেছিল যে তুই এগুলো কি করছিস দিয়া, তুই এগুলো কি করছিস, তুই এত এত ঘুরছিস কেন, কিন্তু তুই ওর কথা কিচ্ছু শুনতে পারছিলি না। তারপরে তুই সেখানে কবরস্থানের ভিতরে যখন তুই পড়ে গেলি, তখন তোর উপরে আরো বেশি খারাপ ভাবে জিন আসর করেছিল। আমি ভাবলাম যে আমি বললাম যে জিন আসর করেছিল মানে?
আপনি কি বলছেন? জিন কি এখনো আমার গায়ে আছে? বলে, হ্যাঁ, জিনটা এখনো তোর গায়ে আছে, এবং এই জিনটা বাঁশ ঝাড় থেকে এসেছে। আমি বললাম, বাঁশ ঝাড় থেকে জিনটা যেহেতু এসেছে, সো জিনটা আমার কাছেই থাকবে। আগে আমি দুষ্টুমিগিরি আর একটু বেশি করতাম। বললাম যে আলাদিনের মতো হবে হয়তো, আমি জিনটাকে ঘষা দেব আর জিনটা বেরিয়ে যাবে। সো আমি ভাবলাম যে এটা করলে হয়তো আমাকে অনেক ধন সম্পত্তি হয়ে যাবে, আমি জিনটাকে যা বলবো তাই কিনে দেবে, জিনটা আমার কথাগুলো সব শুনবে। আমি তাকে বললাম, বলে, না পাগল, এটা তুই কখনো করিস না। তোকে একটা ভালো হুজুরের কাছে নিয়ে যাচ্ছি আমি। হুজুরের কাছে তো আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু তুই এখান থেকে 1 কিলোমিটার দূরে দেখতে পারবি একটা মসজিদ রয়েছে। সেই মসজিদের কাছে গিয়ে সেখানে একটা ইমাম সাহেবের কাছে যাবি। যাওয়ার পরে তাকে বলবি যে এইরকম এইরকম সমস্যা, ইমাম সাহেব তোকে সবকিছু ঠিক করে দিবে। তারপরে আমি ইমাম সাহেবের কাছে যাই, এবং ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে ইমাম সাহেবের সাথে সবকিছু আমি শেয়ার করি, এবং ইমাম সাহেব আমাকে বলেন যে তোমার ওখানে যাওয়া একদমই উচিত হয় নাই। আমি ভাবলাম যে আমার তো উচিত হয় নাই, সেটা তো জানি। আচ্ছা, আমি এই জিনটাকে কিভাবে ছাড়াতে পারি একটু বলতে পারবেন? বলে, জিনটাকে ছাড়ানো যাবে যদি তুমি একটা শর্ত মানো তো। বলে, কি শর্ত? বলে, তুমি সেদিন রাতে যে গিয়েছিলে, সেদিন রাতে গিয়ে তুমি যে ভুল কাজটা করেছো, সেই ভুল কাজটার সমাধান তোমাকে করে আসতে হবে। বললাম, কি ভুল কাজটা করেছি আমি? বলে, তুমি যে ওই কবরস্থানটা ভেঙে দিয়ে এসেছো, সেই কবরস্থানটাকে তুমি যদি ঠিক করে দিতে পারো, তাহলে অবশ্যই তোমার উপর থেকে এই জিনটা চলে যাবে। আমি বললাম, আচ্ছা, সমস্যা নাই, কবরস্থানের কাছে আমি যাব। তার 2 দিন পরে আমি কবরস্থানের কাছে যাই, এবং কবরস্থানের কাছে যাওয়ার পরে আমি যেটা আবার ফিল করি সেটা হচ্ছে যে সেই সাদা অবয়বটা আমার কাছে আবার এসেছে, এবং আমাকে বলছে, তুই এখানে আবার এসেছিস? আমি বললাম যে আপনি তো আমার স্বপ্নের ভিতরে আসলেন, আমি আহ আমি এর জন্যই তো সেই হুজুরের কাছে গেলাম। বলে, কই, আমি তো তোর স্বপ্নের ভিতরে আসিনি। আমি রীতিমতো অবাক হয়ে যাই যে আমার স্বপ্নের ভিতরে আসেন নাই আপনি। বলে, না, আমি তো আপনার স্বপ্নের ভিতরে আসিনি, কারণ আমি তো এখান থেকে বেরোতেই পারি না, কারণ স্বপ্নের ভিতরে যাওয়া তো অসম্ভব। তারপরে আমি সেখান থেকে দৌড় দেই, এবং দৌড় দেওয়ার পরে আমাকে যে স্বপ্নতে এসেছিল সেই জিনটা বলে, তুমি ওকে দেখে কোনো ভয় পেও না, ও তোমাকে কোনো ক্ষতি করবে না, যাও, তাড়াতাড়ি যাও, ওই কবরস্থানটা ঠিক করে দিয়ে আসো, যাও, তাড়াতাড়ি যাও। তারপরে সেই কবরস্থানের কাছে যাই। যাওয়ার পরে আমার হাতে কোনো কোদাল ছিল না, কোনো নিড়ানি ছিল না, কোনো কিছুই ছিল না। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার হাত দিয়ে দিয়েই সেই কবরস্থানের উপরে মাটি চাপা দিয়ে আসি। মাটি চাপা দিয়ে আসার পরে আমি সূরা ফাতিহা পড়ে সেই কবরস্থানের উপরে একটা ফু দেই, এবং ফু দেওয়ার পরে আমি সেখান থেকে চলে আসি। এবং আসার পরে সেই অবয়বটা স্বপ্নের ভিতরে এসে বলে, তুমি কাজটা করে ঠিক করেছ, কারণ তুমি যতদিন পর্যন্ত ওই জিনিসটা না করতে, মানে ওই কবরস্থানটা ঠিক না করতে, ততদিন পর্যন্ত তোমার কাছে ওই জিনটা ঘুরঘুরি করতো, এবং ওই জিনটা তোমাকে তিলে তিলে শেষ করে দিত। তুমি একটা জিনিস ভালো করেছ, এখন আর তোমার কোনো ভয় নাই। আর এখন তোমার আর কোনো ভয় তো নাই, কিন্তু তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা, সব সময় আল্লাহর পথে চলবা। বললাম, আচ্ছা, সমস্যা নেই। তারপরে আর